ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউবের ক্লাসে স্বাগতম জানাই। আজকে ক্লাসটি আমাদের মোর ইন্টারেস্টেড হতে চলেছে, কেননা আজকে একটি চ্যাপ্টার কভার করব সিটেটের, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিডিপি থেকে একটি চ্যাপ্টার কভার করব। আপনারা যারা ওয়াচ করছেন, যদি আপনি একজন ডিএলএড ট্রেনি হয়ে থাকেন বা আপনি বিএডে স্টাডি করছেন অথবা আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামের স্টাডি করছেন, টিচিং এক্সাম সিটেট হতে পারে, এনভিএস কেভিএস হতে পারে, ইউপি এমই এইচএস লেভেল হতে পারে, অর্থাৎ যে কোনো টিচিং এক্সামসের আপনি তৈরি করছেন, তাহলে এই ক্লাসটি আপনার জন্য ইম্পর্টেন্ট। এবং যারা ওয়াচ করছেন, আপনাদের সবাইকে বলে দিই যে এই ক্লাসের এই চ্যানেলের মধ্যে অলরেডি আসাম ডেইরি রিক্রুটমেন্টের ক্লাস চলছে। যারা আসাম ডেইরি রিক্রুটমেন্টের 3rd গ্রেড 4th গ্রেডের প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য ক্লাসেস রয়েছে, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এবং এক্সামের পূর্বে সিলেবাস কভার করা হবে। যেহেতু সিটেটের এক্সাম হচ্ছে 7 জুলাই, তাই সিটেটের সিলেবাস একটু পূর্বে কভার করা হবে। সিটেটের সিডিপি বিএস টপিক ওয়াইজ আমরা আলোচনা করে কভার করব, এবং বাকি যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টগুলি ওয়ান শট করে দিয়ে দেবো, যাতে এক্সামের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। তো আজকের ক্লাসটি পুরোটা একটি চ্যাপ্টার কভার করব, এবং আজকের ক্লাসটি আপনি যদি দেখে নিন তাহলে মোর দেন 7 থেকে 8 মার্কস আসবে সিটেটের মধ্যে আজকের চ্যাপ্টার থেকে শুধু। এবং এই 7 থেকে 8 মার্কস শুধু সিডিপির মধ্যে আসবে, এবং অন্যান্য যে সাবজেক্টস রয়েছে অন্যান্য সাবজেক্টসের মধ্যেও এই চ্যাপ্টার থেকে কোয়েশন আসবে। তো আলটিমেট 10 মার্কস কভার হয়ে যাবে পেডাগজির, আপনি যদি এই চ্যাপ্টারটি এই ক্লাসটি ভালো করে বুঝেন এবং আপনি আন্ডারস্ট্যান্ডিং করেন, এবং আপনার যদি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়, ডেফিনেটলি আপনি 10টি মার্ক পেয়ে যাবেন এক্সামের মধ্যে। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমরা দেখে নেব কী আজকে স্টাডি করব। ফার্স্ট অফ অল আমি টপিকটি পড়ে নেই। টপিকটি লিখেছি, আমাদের ক্লাস হচ্ছে সিটেট 2024 জুলাই সেশনের সিডিপি, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটি আজকে চ্যাপ্টার। আমরা প্রিভিয়াস ক্লাসেসের মধ্যে আমরা কভার করেছিলাম। ফার্স্ট অফ অল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কভার করেছি, তারপর সোশ্যালাইজেশন চ্যাপ্টার কভার করেছি, তারপর আমরা অনেকজন থিওরিস্টের থিওরি পড়েছি, যেমন পিয়াজেটের থিওরি পড়েছি, বাইগোর্স্কির থিওরি পড়েছি, তারপরে কলবার্গসের থিওরি পড়েছি, তারপর আমরা ব্লুমস টেক্সোনমি পড়েছি, আলবার্ট বান্দুরা পড়েছি, ইউরি বর্নফ্রেন্ড বার্নারের থিওরি পড়েছি, এবং আরও অন্যান্য আমরা থিওরিসগুলি স্টাডি করে অলরেডি ডিসকাশন এবং আন্ডারস্ট্যান্ডিং, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের দ্বারা কমপ্লিট করে নিয়েছি। এবং আপনাদের ফিডব্যাক, আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করেছে, তাই আমি একটি ইউনিক ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসটি আপনি সম্পূর্ণ ওয়াচ করবেন। 10 মার্কস আপনার জন্য এক্সামের প্রস্তুত হয়ে যাবে। এক্সামে গিয়ে আপনি ডেফিনেটলি 10 মার্কস কভার করতে পারবেন। দেখে নিই আজকে কোন চ্যাপ্টার আমরা কভার করব, কোন টপিক শিখব, এবং এক্সামে কীভাবে কোয়েশন আসতে পারে তাও নিয়ে আলোচনা করব, কীভাবে এসেছিল তা আমরা দেখব। এবং আপনারা দেখে নেবেন যে ডেফিনেটলি আপনারা যদি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসে যায়, তাহলে এই চ্যাপ্টার বা যে চ্যাপ্টারগুলো অলরেডি ক্লিয়ার করা হয়েছে, এক্সামে যাওয়ার পর আপনার কোনো ডাউট আসবে না। এক্সামে ডেফিনেটলি কনফিডেন্সের সাথে আপনি দিতে পারবেন এবং আনসারিং করতে পারবেন। ফার্স্ট অফ অল আমরা দেখে নেই টপিকটা কি। আজকের টপিকটা নিয়েছি কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ এতটুকু অনেকটা বড় টপিক, ইন্টেলিজেন্সের কনসেপ্ট, এবং সাথে নিয়েছি অ্যান্ড রিলেটেড টু অল থিওরিস, অর্থাৎ এই ইন্টেলিজেন্সের সাথে যে থিওরিস্ট রয়েছেন এবং ওনাদের যে থিওরি রয়েছে, এই থিওরিগুলি আজকে আলোচনা করব। একদম ফার্স্ট অফ অল কনসেপ্ট বুঝবো, তারপরে সব থিওরি আলোচনা করব। আরেকটি কথা বলে দিই, আপনারা অনেকে বলেন যে বোর্ডের লেখাগুলি ভিজিবল হয় না, যেহেতু হোয়াইট বোর্ড এবং লিখতে হয়, তাই আপনাদেরকে বলে দেই লেখাগুলি আমি যেভাবে লিখি তারপর আবার বলে দেই, অর্থাৎ আপনারা সবাই অলমোস্ট সিনিয়র হয়ে গিয়েছেন, এবং স্পেলিং অ্যান্ড অলসো প্রতিটি ওয়ার্ড দেখার প্রয়োজন নেই। একটি ওয়ার্ড যদি আপনি শুনেন তাহলে লিখতে পারবেন। যখন ক্লাস ওয়াচ করেন তখন আপনি নোটস তৈরি করে নেবেন, যাতে এক্সামের পূর্বে রিভিশন করতে পারেন। তো কী হবে যে আপনি যদি সম্পূর্ণ ক্লাস দেখেন, তখন ক্লাস ওয়াচ করার সাথে সাথে আপনি নোটস তৈরি করতে পারেন। যে কোনো একটি জায়গায় যদি আমি উইলিয়াম স্টেনবার্গ বলি, আপনি উইলিয়াম স্টেনবার্গ একবার দেখলে লিখতে পারবেন, স্পেলিংয়ের কোনো ডর নেই। অনেকে গ্র্যাজুয়েট হতে পারেন, অনেকে এইচএস পাস হতে পারেন, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, অনেক কোয়ালিফাইড আপনারা রয়েছেন। তো যে কোনো টপিক যখন আমি আলোচনা করব আপনি শুনে লিখতে পারবেন। আশা করি পয়েন্টটি বুঝতে পেরেছেন। এবং অনেকে বলেন যে ভিজিবল হয় না, একটু ঝাপসা হয়ে যায়, তাহলে রেজুলেশন ভিডিও 480 অথবা 720 করে দেখবেন। এখন তো 5G নেটস রয়েছে, ফ্রি রয়েছে, আপনারা দেখতে পারবেন। আলটিমেট কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে, অর্থাৎ আমি আপনাকে বুঝাবো এবং আপনাকে বুঝতেই হবে, অর্থাৎ আপনি ডেফিনেটলি বুঝবেন যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন। প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টপিক আমি এক্সপ্লেন এইভাবে করার চেষ্টা করি যাতে ইজিলি আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসে এবং এগুলি আপনার মাইন্ডের মধ্যে ক্যাচ আপ হয়ে যায়। যেহেতু আপনাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, আর বেঙ্গলিতে যখনও আপনি পেডাগজি বুঝবেন, সাইকোলজি বুঝবেন, ডেফিনেটলি আপনি বুঝে যাবেন। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেই
কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স আজকে আমরা বুঝবো, তারপরে রিলেটেড টু অল থিওরিজ লিখেছি এবং সব থিওরিগুলি আমরা আলোচনা করে করে দেখবো কোন কোন থিওরি দেখে নিন। ফার্স্ট অফ অল কী বুঝবো আমরা, হোয়াট ইজ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স কি, ইন্টেলিজেন্স থেকে এক্সাম কীভাবে কোয়েশন আসে তা জানবো, তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স জানবো, তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট কোয়েশন অর্থাৎ আইকিউ সম্পর্কে জানবো এবং আইকিউ ফর্মুলা কে দিয়েছিলেন, কখন দিয়েছিলেন তা জানবো, তারপরে কনসেপ্ট অফ আইকিউ কে দিয়েছিলেন, তারপরে মেন্টাল এজ কখন দেওয়া হয়েছিল, ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট কখন হয়, তারপর স্ট্যানফোর্ড বিনেটের ইন্টেলিজেন্স স্কেলটি জানবো, এক্সামের মধ্যে কীভাবে আসে তা আলোচনা করব। এবং এই পাশের মধ্যে আমি ইম্পর্ট্যান্ট থিওরিসগুলি লিখেছি, জাস্ট হাইলাইট করে মেইন পয়েন্টগুলি লিখেছি। আপনারা এই পয়েন্টগুলি যথেষ্ট নয়, পয়েন্টের মধ্যে অনেক অনেক কনসেপ্ট রয়েছে যেগুলি আমরা কনসেপ্ট একে একে দেখব এবং এই চ্যাপ্টারের মধ্যে কভার করব। ফার্স্ট হচ্ছে উইলিয়াম স্টেনবার্গ, উনি টায়ার্কিক থিওরি দিয়েছিলেন, অর্থাৎ ইন্টেলিজেন্সের টায়ার্কিক থিওরি, ত্রিবুদ্ধিক সিদ্ধান্ত উনি দিয়েছিলেন। তারপরে আমরা দেখব হাওয়ার্ড গার্ডনার, উনি আটটি দিয়েছিলেন, যে মাল্টি ইন্টেলিজেন্স থিওরি, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বলা হয়, আটটি দিয়েছিলেন। এগুলি আমরা বুঝবো কীভাবে এক্সামে আসে তা এক্সপ্লেন করব। এবং তারপরে হচ্ছে চার্লস স্পেয়ারম্যানের, উনি টু ফ্যাক্টর থিওরি দিয়েছিলেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেসিফিক ইন্টেলিজেন্স, আমরা এগুলি জানবো এক্সামে কীভাবে আসে তা এক্সপ্লেন করব। তারপর হচ্ছে লুইস থার্স্টনের রয়েছে প্রাইমারি মেন্টাল এবিলিটি, উনি 7টি প্রাইমারি মেন্টাল এবিলিটি দিয়েছিলেন। আমি শর্ট লিখেছি SPNV WMR, এগুলি আমরা আলোচনা করব, বোঝার চেষ্টা করব। এবং শেষ আমরা যে থিওরিস্টের থিওরি আলোচনা করব, ইনি হলেন EL থর্নডাইক, অর্থাৎ এডওয়ার্ড লি থর্নডাইক। ওনার রয়েছে মাল্টিপল ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ ইন্টেলিজেন্সের মধ্যে উনি মাল্টিপল ফ্যাক্টর থিওরি দিয়েছেন। অর্থাৎ এই যে বা যারা থিওরিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমি লিখেছি এবং থিওরি লিখেছি, এই থিওরিগুলি রিলেটেড টু ইন্টেলিজেন্স, এই জন্য আমি সবগুলি থিওরি একসাথে নিয়ে আসলাম। এবং এডওয়ার্ড লি থর্নডাইকের কিছু রয়েছে যেগুলি আমরা পরবর্তী সময়ে যখন আজকের ক্লাস হয়ে গেলে আমি মনে করব সিডিপির মোর দেন হাফ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আরও একটি বা দুইটি ক্লাস নেব, সিডিপি ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের 30 মার্ক সিটেটের জন্য বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যা টিচিং এক্সামস রয়েছে এক্সামের জন্য আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আজকের ক্লাসের পর সিডিপির 2টা বা 3টা ক্লাসই নিব, 2টা ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ একটি ক্লাসের মধ্যে আলোচনা করব লার্নিং ডিসেবিলিটিসগুলি এবং অ্যাক্টস যেগুলি রয়েছে NEP NCF and RTA অ্যাক্ট রয়েছে, এগুলি নিয়ে আলোচনা করব। এবং একটি ক্লাসের মধ্যে পেডাগজিক্যাল কিছু টার্মস রয়েছে, এই টার্মসগুলি নিয়ে আলোচনা করব। মোটিভেশনাল সাইকেল রয়েছে, সাইকেল নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখব অনেক সময় কি হয় এক্সামের মধ্যে এক্সট্রা এসে যায়, NEP থেকে 2020 থেকে আসে, এগুলি দেখব। এবং CCE অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন রয়েছে, অ্যাসেসমেন্ট অ্যান্ড এভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ইন লার্নিং, অফ লার্নিং, ইজ লার্নিং, এজ লার্নিং, এগুলি আমরা দেখব আরও 2টি ক্লাসের মধ্যে। আরও 2টি ক্লাস হয়ে গেলে সিডিপি ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সিডিপির 30 মার্ক আপনার জন্য ওয়েট করছে। আপনি ডেফিনেটলি যদি ক্লাসগুলি ভালো করে অ্যাটেন্ড করেন, বোঝার চেষ্টা করেন, আপনি 28-29 ডেফিনেটলি পাবেন। আজকে আমরা ক্লাস শুরু করি। হোয়াট ইজ ইন্টেলিজেন্স? ফার্স্ট আমাদের পয়েন্ট হচ্ছে, যেহেতু ইন্টেলিজেন্সের চ্যাপ্টার, তো ইন্টেলিজেন্স কি আমাদেরকে জানতে হবে। ফার্স্ট অফ অল ইন্টেলিজেন্স হচ্ছে, ইন্টেলিজেন্স যে শব্দটা রয়েছে, দ্য ওয়ার্ড ইন্টেলিজেন্স ইজ ডিরাইভড ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড, একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজের একটি শব্দ থেকে ইন্টেলিজেন্স শব্দটি নেওয়া হয়েছে। অর্থাৎ ইন্টেলিজেন্স মিন্স হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড সামথিং, অর্থাৎ আপনি যখন কোনো কিছু বুঝতে যাবেন, এই বোঝার সময় যে আপনি এবিলিটি ইউজ করেন, এই এবিলিটিকে বলা হয় ইন্টেলিজেন্সি। অর্থাৎ ইন্টেলিজেন্স আপনি বলতে পারেন এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সামথিং। আর আমার মতে আমি যদি বলি ইন্টেলিজেন্স কি হতে পারে, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন ইন্টেলিজেন্স কি। ইন্টেলিজেন্স হচ্ছে এবিলিটি টু সলভ কমপ্লেক্স প্রবলেম বলতে পারি, যে কোনো কমপ্লেক্স কঠিন সমস্যাকে যখন আপনি সমাধান করার যে ক্ষমতা রয়েছে, কঠিন সমস্যাকে সমাধান করার যে ক্ষমতা রয়েছে, যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, টেন্ডেন্সি, অ্যাবিলিটি, এই অ্যাবিলিটিকে বলা হয়, ক্ষমতাকে বলা হয় ইন্টেলিজেন্সি। আরেক ভাষা যদি বলি, আরেকটি কথা যদি বলি আমি, ইন্টেলিজেন্সি হচ্ছে যে আপনি এমন একটি ডিসিশন নেবেন, সিদ্ধান্ত নেবেন, মেক ডিসিশন হুইচ আউটকাম উইল বি বেনিফিটেবল, অর্থাৎ আপনি কোনো একটি ডিসিশন নেবেন যে ডিসিশনটির আউটকাম হবে বেনিফিটেবল, অর্থাৎ ভালো একটি আউটকাম আসবে, তখন ওই ডিসিশনকে বলা হবে ইন্টেলিজেন্সি। অর্থাৎ এই ডিসিশন আপনি ইন্টেলিজেন্স ইউজ করে নিয়েছেন। অর্থাৎ ইন্টেলিজেন্স অর্থটি আপনারা আবার দেখে নেবেন, ইন্টেলিজেন্স শব্দটি ল্যাটিন শব্দ ইন্টেলিজারি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বোঝা।
আর আমি বলবো ইন্টেলিজেন্স হচ্ছে যে যখন আমরা কোনো একটি কমপ্লেক্স প্রবলেমকে সলভ করার ক্ষমতা আমাদের মধ্যে আসে, এই কমপ্লেক্স প্রবলেম সলভ করার ক্ষমতাকে ইন্টেলিজেন্সি বলা হয়। তো আমরা দেখে নিই ইন্টেলিজেন্সি বুঝে গিয়েছি। আমাদের এক্সামের মধ্যে ইন্টেলিজেন্স থেকে আসবে না, তবে ইন্টেলিজেন্সি বুঝে যাই, তারপরে সামনের পয়েন্টগুলি আমরা জানবো কীভাবে এক্সামের মধ্যে আসে। তো ইন্টেলিজেন্স ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য অফ ইন্টেলিজেন্স অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্য আমরা দেখব কী কী রয়েছে। আমি জাস্ট 2টি পয়েন্ট রেখেছি, কিন্তু এই দুইটি পয়েন্টের মধ্যে অনেকটা পয়েন্ট আমি ইন্টারনালি অ্যাড করেছি, আপনারা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল দেখেন, দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট, এই জায়গার মধ্যে একটি পয়েন্ট রয়েছে। অ্যাবিলিটি মানে ক্ষমতা, টু অ্যাডাপ্ট অর্থাৎ মানিয়ে নেওয়া, পোষ্য গ্রহণ করা, মানিয়ে নেওয়া। কোনো একটি সিচুয়েশনের মধ্যে আপনি যখন পড়বেন, যে কোনো কঠিন সমস্যা হতে পারে, টেনশন হতে পারে, ডিপ্রেশন হতে পারে, কোনো একটি প্রবলেম হতে পারে, যখন একটি সিচুয়েশনের আপনি ফেস টু ফেস হবেন এবং এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার যে অ্যাবিলিটি রয়েছে, অ্যাডাপ্ট করা, মানিয়ে নেওয়ার যে অ্যাবিলিটি রয়েছে, তাকে আমরা ইন্টেলিজেন্সি বলি, এবং তা হচ্ছে ইন্টেলিজেন্সির বৈশিষ্ট্য। তারপর হচ্ছে লার্ন ফ্রম লাইফ, জীবন থেকে শেখা। আমরা জীবন থেকে যখন কিছু শিখি, বাই প্রবলেম সলভিং, কোনো একটি প্রবলেম সলভ করে করে শিখি। কীভাবে? আমরা যখন একটি প্রবলেমের সম্মুখীন হওয়ার পর আমরা কী করি, যখন প্রবলেমটি সমাধান করতে যাই, তখন আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু এই প্রবলেম থেকে আমরা শিখি, এবং আমাদের জীবনের মধ্যে নেক্সট টাইম যাতে এই ধরনের মিস্টেক না হয়, তখন আমরা কী করি, নিজেকে পরিবর্তন করি, ম্যানিপুলেট করি। তো পরিবর্তন করা, ওই যে প্রবলেমের দ্বারা আমরা প্রবলেম সলভ করে করে আমাদের নিজেদেরকে কী করি, পরিবর্তন করে থাকি। অনেকে কী করে, অনেক প্রথমে সময় ওয়েস্ট করে, তারপরে এক্সামে গিয়ে যখন ফেল করে, এক্সামে গিয়ে ধাক্কা খায়, তখন সে প্রবলেম সলভ করে এবং দেখে যে আমি যদি স্টাডি না করি এক্সাম ক্লিয়ার হবে না, আমি যদি সিডিপি স্টাডি না করি, পেডাগজি না পড়ি, সিটেট কখনো ক্লিয়ার হবে না, আর ক্লিয়ার করলে হবে না, ভালো মার্কস আনতে হবে, তখন আমি জব পাবো এবং আমার লাইফে সুখী হতে পারবো। তখন কী করে, ফ্রেন্ড সার্কেল বাদ দিয়ে, ঘোরাঘুরি বাদ দিয়ে, একদম সময়টা ওয়েস্ট করা বাদ দিয়ে সে কী করে, সে জীবনের মধ্যে লেগে যায়, অর্থাৎ সে নিজেকে পরিবর্তন করে ফেলে। তো আমরা দেখলাম কি দেখেছি, দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট অর্থাৎ নিজেকে সিচুয়েশন অনুযায়ী মানিয়ে নেওয়া, নিজেকে অ্যাডজাস্ট করা সিচুয়েশনের সাথে। লার্ন ফ্রম লাইফ বাই প্রবলেম সলভিং, এবং প্রবলেম সলভ করে করে শেখা নিজের লাইফ থেকে। অ্যান্ড ফ্রম এক্সপিরিয়েন্স, এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে, এক্সপিরিয়েন্সের দ্বারা শেখা। এক্সপিরিয়েন্স দ্বারা কি, যখন আপনি কোনো একজন মানুষের সাথে চলাফেরা করবেন, যদিও মানুষ আপনাকে ভালো কাজ করে, আপনাকে হেল্প করে, তখন আপনার এক্সপিরিয়েন্স হবে। কি এক্সপিরিয়েন্স হবে, যদি মানুষটি ভালো, মানুষটা সম্পর্কে আপনার কাছে এক্সপিরিয়েন্স হবে, ভালো এক্সপিরিয়েন্স। এইভাবে আপনারা কী করবেন, এক্সপিরিয়েন্স দ্বারা যা শেখা হয়, এক্সপিরিয়েন্সের দ্বারা, এবং জীবনের মধ্যে প্রবলেম সলভ করে করে, এবং প্রবলেমের যখন আমরা সিচুয়েশনের সম্মুখীন হই, নিজেকে অ্যাডজাস্ট করে যা আমরা শিখি, এই এবিলিটিকে বলা হয় ইন্টেলিজেন্সি, এবং এই হচ্ছে ইন্টেলিজেন্সির বৈশিষ্ট্য। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, আপনারা লেখা নেবেন, ভালো করে বুঝবেন। ইট ইনভলভস, এই ইন্টেলিজেন্সের মধ্যে ইনভলভস হয়ে থাকে, সংযুক্ত হয়ে থাকে, এবিলিটি, ক্ষমতা, অফ অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ জাজমেন্টের ক্ষমতা। অর্থাৎ জাজমেন্ট কি, কোনো কিছু জাজ করা, ভালো খারাপ বোঝা, অর্থাৎ কোনো মানুষকে জাজ করা হতে পারে, কোনো বস্তুকে জাজ করা হতে পারে, কোনো সিচুয়েশনকে জাজ করা হতে পারে, অর্থাৎ নিজেকেও জাজ করা হতে পারে। তো ইন্টেলিজেন্সের মধ্যে কি রয়েছে, যা ইনভলভস এবিলিটি, ক্ষমতা রয়েছে, জাজমেন্টের রয়েছে, কম্প্রিহেনশন, বোঝার ক্ষমতা রয়েছে, রিজনিং, তর্কশক্তির ক্ষমতা রয়েছে, ক্রিয়েটিভিটি, কোনো কিছু তৈরি করার ক্ষমতা রয়েছে, অরিজিনাল কোনো বস্তু তৈরি করা নিজে থেকে ক্ষমতা রয়েছে, অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল হচ্ছে অন্যকে বোঝা। আমরা দেখবো হাওয়ার্ড গার্ডনারের যখন আমরা থিওরি আলোচনা করব, তখন দেখবেন উনি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সি দিয়েছেন। অর্থাৎ যখন ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সি হচ্ছে, ইন্টারপার্সোনাল স্কিল হচ্ছে অন্যের ভাবকে বোঝা, অন্যের ফিলিংসকে বোঝা, অন্যকে বোঝা, তা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল। তো সেকেন্ড পয়েন্টের মধ্যে আমরা কি শিখলাম, ইট অর্থাৎ ইন্টেলিজেন্স ইনভলভস, সংযুক্ত করে অথবা ইনভলভ হয়, এবিলিটি, ক্ষমতার মধ্যে, অফ কি ক্ষমতা ইনভলভ হয়, যে জাজমেন্টের ক্ষমতা, কম্প্রিহেনশন, জাজমেন্ট মিন পরীক্ষা, কোনো মানুষকে ভালো করে বোঝার ক্ষমতা, কম্প্রিহেনশন তো বোঝার ক্ষমতা, রিজনিং তো তর্কশক্তির ক্ষমতা, ক্রিয়েটিভিটি, কোনো কিছু ক্রিয়েট করার ক্ষমতা, অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, এবং অন্যের ভাবকে, অন্য মানুষকে বোঝা, অন্যের ভাবকে বোঝা, অন্যের ফিলিংসকে বোঝা, অন্যের দুঃখকে ফিল করা, অন্যর হ্যাপিনেসকে আমরা ফিল করি, অন্যর দুঃখকে ফিল করি, অন্যের সিচুয়েশনকে ফিল করা, এই সব এবিলিটি, এই সব ক্ষমতাকে বলা হয় ইন্টেলিজেন্স, এবং এই হচ্ছে ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্য। আশা করি আপনাদের ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্যের মধ্যে কোনো ডাউট থাকবে না। নেক্সট আমরা চলে যাই ইন্টেলিজেন্স কোশান্ট, অর্থাৎ আমরা জানি আইকিউ টেস্ট, অনেকে জানেন আইকিউ, অনেকে হয়তো জানেন না আইকিউর ফুল ফর্ম কী হতে পারে। আইকিউর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট কোশান্ট, অর্থাৎ আইকিউর একটি ফর্মুলা রয়েছে, আমরা দেখবো এই জায়গায়, যেহেতু আমরা এক্সপ্লেন করে নিয়েছি, এই জায়গায় আমরা মুছে নেই, এরেজ করে নেই, তো আমরা একটু এক্সপ্লেনের সাথে সাথে বোঝার চেষ্টা করব।
আমরা দেখে নিই আইকিউ ফর্মুলা হচ্ছে ওই জায়গা থেকে কোয়েশনের মধ্যে এক্সামের মধ্যে কোয়েশন আসে। আমরা এই আইকিউ ফর্মুলাটি বুঝবো, কে দিয়েছিলেন, কখন দিয়েছিলেন, মেন্টাল এজ কে দিয়েছিলেন, এমএ মিন্স কি, সিএ মিন্স কি, 100 কে দিয়েছিলেন, কখন রিভার্স হয়েছিল, সব আমরা জানবো, বোঝার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল আমরা দেখে নেই আইকিউ ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট। নেক্সট আমরা কি পয়েন্ট জানবো, ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট, অর্থাৎ ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট কে করেছিলেন, এক্সামের মধ্যে এসেছিল এবং আসতে পারে। ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট করেছিলেন আলফার্ড বিনেট অ্যান্ড থিওডো সাইমন। আলফার্ড বিনেট এবং থিওডো সাইমন হচ্ছেন আলফার্ড বিনেটের একজন ছাত্র, অর্থাৎ আলফার্ড বিনেট এবং ওনার ছাত্র মিলে একসাথে দেখেন কিভাবে অ্যানালাইজ করে, ওনার পরীক্ষা নিরীক্ষা করে কি করেছিলেন, ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট করেছিলেন। অর্থাৎ আলফার্ড বিনেট অ্যান্ড থিওডো সাইমন ইন 1904, অর্থাৎ 1904 সালে আলফার্ড বিনেট এবং থিওডো সাইমন মিলে ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট করেছিলেন 1904 সালে। এক্সামের মধ্যে আসে ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্টকে করেছিলেন, শর্ট মার্ক আসে, আপনাকে দিয়ে দেবো থিওডো সাইমন, তারপরে আলফার্ড বিনেট দিয়ে দিবে, তারপরে উইলিয়াম স্টার্ন দিয়ে দিবে, স্পেয়ারম্যান, যে কোনো কেউ দিতে পারে, অনেকজন থিওরিস্ট রয়েছেন, গেস্টাল্ট দিয়ে দিতে পারে, তারপরে স্যার ফ্রান্সিস গ্যালটন দিয়ে দিতে পারে, অনেক কিছু দিতে পারে। তো আপনারা জানা রাখবেন ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্টটি থিওডো সাইমন অ্যান্ড আলফার্ড বিনেটের দ্বারা করা হয় 1904, অর্থাৎ 1904 সালে। তারপর আমরা পয়েন্ট দেখবো কি, পয়েন্ট হচ্ছে আলফার্ড বিনেট আমি লিখেছি এই জায়গার মধ্যে দেখেন এবং হাইলাইট করেছি। অর্থাৎ আলফার্ড বিনেট কী করেছেন, আলফার্ড বিনেটে উনি কনসেপ্ট অফ মেন্টাল এজ দিয়েছেন, অর্থাৎ মেন্টাল এইজের কনসেপ্ট দিয়েছেন। এই যে রয়েছে এমএ মিন্স হচ্ছে মেন্টাল এজ, এমএ মিন্স হচ্ছে মেন্টাল এজ, লেখার প্রয়োজন নেই, আশা করি আপনারা লিখে নেবেন, বুঝবেন। এমএ মিন্স হচ্ছে মেন্টাল এজ, অর্থাৎ এই মেন্টাল এইজের যে কনসেপ্ট রয়েছে, ধারণাটি রয়েছে, এই ধারণাটি আলফার্ড বিনেট দিয়েছিলেন 1908, অর্থাৎ 1908 সালে মেন্টাল এইজের ধারণা দিয়েছিলেন আলফার্ড বিনেট। 1908 সালে উনি মেন্টাল এইজের ধারণা দিয়েছেন। এই মেন্টাল এইজটি আলফার্ড বিনেট দিয়েছেন, ভালো করে বুঝবেন, মেন্টাল এইজটি আলফার্ড বিনেট দিয়েছেন, অর্থাৎ মেন্টাল এইজ ইকুয়াল টু আলফার্ড বিনেট। মনে রাখবেন। তারপর দেখেন উইলিয়াম স্টার্ন, আরেকজন থিওরিস্ট, উনি আইকিউ কনসেপ্ট দিয়েছিলেন 1912-এ, অর্থাৎ যে আইকিউ কনসেপ্ট রয়েছে, ইন্টেলিজেন্ট কোশেন্ট কনসেপ্ট রয়েছে, এই ইন্টেলিজেন্ট কোশেন্টের কনসেপ্ট দিয়েছিলেন, ধারণা দিয়েছিলেন উইলিয়াম স্টার্নে। আইকিউ কনসেপ্ট দিয়েছিলেন 1912 সালে। আরেকটি পয়েন্ট মনে রাখবেন, আলফার্ড বিনেটে কী করেছেন, উনি মেন্টাল এজ দিয়েছেন। তারপরে আলফার্ড বিনেট অ্যান্ড থিওডো সাইমন মিলে ওনারা ইন্টেলিজেন্ট টেস্ট করেছিলেন, অর্থাৎ আইকিউ টেস্ট না, ইন্টেলিজেন্ট টেস্ট করেছিলেন 1904 সালে। তারপর 1908 সালে আলফার্ড বিনেটে দিয়েছিলেন মেন্টাল এজ। তারপরে আমরা দেখেছি যে উনি উইলিয়াম স্টার্নে 1912 সালে এই আইকিউ কনসেপ্ট দিয়েছিলেন। এই যে আইকিউ আমরা বলে থাকি, আইকিউ ফর্মুলা, এই আইকিউর কনসেপ্ট দিয়েছিলেন উইলিয়াম স্টার্নে আইকিউর কনসেপ্ট দিয়েছিলেন। এবং এই 100 যে দিয়েছিলেন এবং রিভার্স করেছিলেন, আমরা দেখব আরেকজন থিওরিস্ট রয়েছেন, ওনাকে বলা হয়, আমি এই জায়গায় লিখেছি লুইস টারমানে 100 দিয়ে রিভাইজ করেছিলেন, অর্থাৎ 100 যুক্ত করেছিলেন লুইস টারমান। এই জায়গায় আমি টারমান লিখেছি একটু শর্ট করে, 100কে সার্কেল করে আমি টারমান লিখেছি, অর্থাৎ এই 100 দিয়েছেন এই মেন্টাল এইজের মধ্যে লুইস টারমানে। তো আশা করি আপনারা মেন্টাল এইজে বুঝেছেন। আবারও বলে দিই, মেন্টাল এইজটি দিয়েছেন, ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট করেছেন আলফার্ড বিনেট অ্যান্ড থিওডো সাইমন। আলফার্ড বিনেট এবং থিওডো সাইমন হচ্ছে ওনার স্টুডেন্ট। এবং তারপরে আমরা দেখব মেন্টাল এইজ 1904 সালে দিয়েছিলেন, ইন্টেলিজেন্ট টেস্ট করেছিলেন, ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট করেছিলেন আলফার্ড বিনেট অ্যান্ড থিওডো সাইমন 1904 সালে। তারপরে আলফার্ড বিনেটে 1908 সালে উনি মেন্টাল এইজ দিয়েছিলেন, মেন্টাল এইজের কনসেপ্ট দিয়েছিলেন যে মেন্টাল এইজ হবে। তারপর কনসেপ্টটা দিয়েছিলেন, পুরোটা কনসেপ্ট, অর্থাৎ কীভাবে মেন্টাল এইজ হবে, কীভাবে থিওরিটা হবে, এই ফর্মুলাটার কনসেপ্ট দিয়েছিলেন উইলিয়াম স্টার্নে 1912 সালে। এবং তারপরে আমরা দেখেছি 100 ইন্টু করেছিলেন এবং 100 যুক্ত করে এই ফর্মুলাকে রিভার্স করেছিলেন লুইস টারমানে, যে ওনাকে বলা হয় যে তিনি যেটা দিয়েছিলেন রিভার্স করেছিলেন। অর্থাৎ আমরা একটি ইন্টেলিজেন্ট আইকিউ টেস্ট করে নেই, তাহলে দেখবো কীভাবে এক্সামের মধ্যে আসতে পারে। কখনো এক্সামের মধ্যে ম্যাথসও এসে যায় এই আইকিউ টেস্ট থেকে। মনে করেন মেন্টাল এজ হচ্ছে একটি শিশু কতটুকু থিঙ্কিং করতে পারে, তাকে বলা হয় মেন্টাল এজ। মনে করেন একটি শিশুর এজ হচ্ছে 10 ইয়ার্স এবং সে 12 বছরের শিশুর মতো সে চিন্তা করতে পারে। অর্থাৎ 12 বছরের শিশু যে কাজ করতে পারে, 12 বছরের শিশু যে চিন্তা করতে পারে, সে তার মতো কাজ করতে পারে। অর্থাৎ তার
10 ইয়ার্স হচ্ছে তার ক্রোনোলজিক্যাল এজ, অর্থাৎ CA। ক্রোনোলজিক্যাল এজ ওই এজকে বলা হয় বার্থ টু টিল ডে পর্যন্ত, বার্থ টু টিল ডে পর্যন্ত যা এজ রয়েছে তাকে ক্রোনোলজিক্যাল এজ বলা হয়। যেমন আমি মনে করলাম একটা শিশুর এজ হচ্ছে 10 ইয়ার্স এবং সে কি করে 12 ইয়ার্স এইজের একটি শিশুর মতো চিন্তা করতে পারে, বা 12 ইয়ার্স বয়সের একটি শিশুর মতো চিন্তা করতে পারে, বা তার চিন্তা শক্তি এতটুকু রয়েছে, তখন আমরা বলবো কি মেন্টাল এজ হচ্ছে 12 ইয়ার্স। 12 ইয়ার্স তখন আমরা যদি এই ফর্মুলার মধ্যে ইউজ করি, দেখে নিন কত হতে পারে। 12 ডিভাইডেড বাই, আমরা ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে 10 ইন্টু 100। আমরা যদি 100কে এইভাবে করি তাহলে 0 0 ক্যান্সেল হয়ে যাবে এবং 12 আর 10-এ 12 1 12 আর 0 রয়েছে 0, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 120। অর্থাৎ যখন 120 আসবে তখন আমরা টেবিল দেখব। স্ট্যানফোর্ড ভিনেট যিনি 1916-এ অর্থাৎ 1916 সালে উনি এই টেবিলটি দিয়েছিলেন যে যদি একটি ওই ফর্মুলার মধ্যে ইউজ করার পর যখন এই একটি শিশুর সংখ্যা এতটুকু আসবে তখন তাকে কোন স্টেজের মধ্যে বলা হবে। অর্থাৎ আমি এই জায়গার মধ্যে লিখেছি, এগুলি নিয়ে আলোচনা করব। G ফর জিনিয়াস, B ফর ভেরি সুপিরিয়র। এখন এই জায়গার মধ্যে 120 এসেছে, অর্থাৎ এই শিশুটি ভেরি সুপিরিয়র, অর্থাৎ অনেক বেশি ইন্টেলিজেন্ট এই শিশুটি রয়েছে। তো আমরা আশা করি এই মেন্টাল এজ, ক্রোনোলজিক্যাল এজ, তারপরে 100 লুইস টারম্যানে দিয়েছেন, মেন্টাল এজ আলফ্রেড বিনেট দিয়েছেন, এর পুরাটা কনসেপ্ট দিয়েছেন উইলিয়াম স্টার্মে। ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট হয় 1904 সালে, তারপরে আলফ্রেড বিনেট দিয়েছিলেন 1908 সালে কনসেপ্ট অফ মেন্টাল এজ, তারপরে কনসেপ্ট অফ IQ দিয়েছিলেন ইন্টেলিজেন্ট কোয়েশন উইলিয়াম স্টার্নে 1912 সালে। এইগুলি আপনারা লিখে নেবেন এবং বুঝে নেবেন। আমরা এতটুকু বুঝে গেলাম, তারপর সামনে দিয়ে যাই। এখন দেখবো আমরা, এতটুকু আপনারা বুঝে গেলেন। এখন দেখেন স্ট্যানফোর্ড ভিনেট, যিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন সাইকোলজিস্ট বলতে পারেন, ফিলোসফারও ছিলেন। উনি ইন্টেলিজেন্স স্কেল দিয়েছিলেন 1905 সালে এবং ওনার এই ইন্টেলিজেন্স স্কেলকে কী করা হয়, ইন্ট্রোডিউস করা হয় বাই লুইস টারমান। অর্থাৎ লুইস টারমান একজন থিওরিস্ট রয়েছেন, ওনার দ্বারা, টারমানের দ্বারা এল টারমান, অর্থাৎ লুইস টারমানের দ্বারা 1916-এ এই আলফ্রেড বিনেটের যে টেবিলটি রয়েছে এই টেবিলটি ইন্ট্রোডিউস করা হয়, অর্থাৎ শো আপ করা হয় এবং এই টেবিলটি সবার সামনে প্রকাশ হয়। এবং এরপর এই ইন্টেলিজেন্ট টেবিলটি অনেকবার রিভাইজ করা হয়েছিল। এগুলি মনে রাখবেন, এক্সামে আসে না কিন্তু মনে রাখবেন, একটি আলাদা নলেজ আমাদের। ফার্স্ট এই ইন্টেলিজেন্ট টেবিলটি রিভাইজ করা হয় 1937-এ, তারপর রিভাইজ করা হয় 1960-তে, তারপর রিভাইজ করা হয় 1973-তে, তারপর আবার রিভাইজ করা হয় 1986-এ, তারপর আবার রিভাইজ করা হয় 2023-তে। অর্থাৎ বর্তমানে যে টেবিলটি চলছে এই টেবিলটি হচ্ছে 2023-র যে রিভাইজ রয়েছে এই রিভাইজ টেবিলটি রয়েছে। তো অনেকবার, দেয়ার আর 5 টাইমস এই টেবিলটি রিভাইজ করা হয়েছে এবং এই সনগুলি আপনারা দেখে নেবেন, লিখে নেবেন একটি পয়েন্ট সাইডে দিয়ে। কখনো কোয়েশন হার্ড করার জন্য আসতে পারে, যদি কোয়েশন হার্ড করতে চায় তখন এইভাবে সন দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু আসে না সন, যেহেতু ফ্যাকচুয়াল কোয়েশন আছে পেডাগজি রিলেটেড। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন দেখবো এই টেবিলটি আমরা বোঝার চেষ্টা করবো। আপনারা লিখে নেবেন টেবিলটি, আমি শর্ট লিখেছি যাতে স্পেস কম খায়, এই জন্য আমি লিখেছি। ফার্স্ট হচ্ছে এইভাবে আমরা যখন মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100 দিয়ে যখন আমরা ফর্মুলেট করব, ফর্মুলেট করার পর যে মান আসবে ওই মানটি আমরা এই জায়গায় বসিয়ে বলবো যে এই শিশুটি কোন স্টেজের মধ্যে রয়েছে, এই শিশুটিকে কী বলা যায়। অর্থাৎ আইনস্টাইন আমরা জানি ফাদার অফ সায়েন্টিস্ট বলা হয়, ওনার আইকিউ টেস্ট করার পর ওনার আইকিউ ছিল 140 অ্যাবাভ, অর্থাৎ উনি জিনিয়াস ছিলেন। তো 140 অ্যাবাভ যদি একজন শিশুর আইকিউ টেস্ট করার পর আইকিউ এর মান আসে, ইন্টেলিজেন্ট কোয়েশনের মান আসে, তখন আমরা বলবো জিনিয়াস। অর্থাৎ ওভার 140 হলে জিনিয়াস হবেন। তারপরে 120 থেকে 139 অবধি পর্যন্ত ভেরি সুপিরিয়র, তারপরে 110 থেকে 119 অবধি পর্যন্ত সুপিরিয়র। তারপর হচ্ছে এভারেজ, মিনস এভারেজ হচ্ছে 90 থেকে 109 পর্যন্ত এভারেজ। তারপরে ডুল, অর্থাৎ এভারেজের নিচে রয়েছেন, অর্থাৎ 80 থেকে 89 অবধি পর্যন্ত ডুল। তারপরে বর্ডার লাইন ডিফিসিয়েন্সি, ভিডি মিনস হচ্ছে বর্ডার লাইন ডিফিসিয়েন্সি হচ্ছে 70 থেকে 79 অবধি পর্যন্ত। তারপর হচ্ছে মরন 50 থেকে 69 অবধি পর্যন্ত। তারপর হচ্ছে ইম্বেসেল হচ্ছে 20 থেকে 49 অবধি পর্যন্ত। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে ইডিয়ট, যে বিলো
20 হচ্ছে ইডিয়ট। আমরা অনেক সময় অনেকে ইউজ করে থাকেন এই অশ্লীল ভাষাটি ইডিয়টটি, অর্থাৎ একজন মানুষ এত মূর্খ হলে তাকে ইডিয়ট বলা যেতে পারে। আমি মনে করি যে অশ্লীল ভাষাগুলো ইউজ করাই ঠিক না। এতটা আমরা মিনিংই জানি না ইডিয়টের মিনিং কী হতে পারে। মানুষটার আইকিউ লেভেল আপনি এত ল করে নিলেন যে ওই মানুষটি হয়তো একটি কাজ ভুল করেছে, মিসকনসেপ্ট হয়েছে আপনার মতে। অনেকের মতে কি হয়, অনেক মানুষটি রং হয়ে থাকে কিন্তু অনেকের মতো কারেক্ট হয়ে থাকে। সবার কাছে তো একজন মানুষ কারেক্ট হয়ে যায় না। অর্থাৎ যখন আমরা স্বার্থের খিলাফ হয়ে যায়, যখন একজন মানুষ আমাদের স্বার্থের খিলাফ হয়ে যায়, তখন আমরা উল্টা সিধা ওকে বলতে শুরু করি, অর্থাৎ যা মনে আসে তাই বলি। অর্থাৎ একজন মানুষ তো সবার সাথে ভালো হওয়ার সম্ভব না। তো আপনি একজন মানুষকে ইডিয়ট বলে দিলেন, অর্থাৎ কি বললেন, ওই মানুষটির আইকিউ লেভেল এত লো যে বিলো 20 আইকিউ লেভেল হয়েছে, অর্থাৎ বিলকুল কি বলবো, পাগল থেকে আরও কিছু, একটু খারাপ একটি ওয়ার্ড। তো ইডিয়টের মিনিং আপনারা আশা করি বুঝতে পেরেছেন। বিলো 20 যার আইকিউ রয়েছে তাকে ইডিয়ট বলা হয়। তো আশা করি এই টেবিলটি আপনারা লিখে নেবেন, বুঝে নেবেন এবং স্ক্রিনশট করে লিখে নেবেন অথবা সাথে সাথে লিখে নেবেন, বুঝে নেবেন। ক্লাসটি এতটুকু পর্যন্ত আমরা দেখেছি। এখন শুরু হবে আমাদের মেইন ক্লাস। এই থিওরিগুলি আমরা বুঝবো এবং থিওরিগুলি কীভাবে এক্সামের মধ্যে আসে আমরা দেখব। এই ইন্টেলিজেন্ট কোয়েশন অর্থাৎ এই ফর্মুলা থেকে এক্সামে এসেছিল, আপনারা ফর্মুলাটি মনে রাখবেন এবং কীভাবে সলভ করা হয় আমি সলভ করে দেখিয়েছি, আপনারা সলভ করার চেষ্টা করবেন, নোটস করবেন। এখন আমাদের মেইন পড়া শুরু হলো থিওরি থেকে, যেগুলি আমাদেরকে বুঝতেই হবে। আর আমি বুঝাবো আপনাদেরকে, এইভাবে বুঝাবো যে আপনাকে বুঝতেই হবে, অর্থাৎ আপনি না বুঝে পারবেন না, আপনি বুঝবেনই যদি কন্টিনিউয়াস ক্লাসটি ওয়াচ করেন টিল এন্ড পর্যন্ত, শেষ অবধি পর্যন্ত। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই উইলিয়াম স্টেনবার্গ। উইলিয়াম স্টেনবার্গ রয়েছেন একজন থিওরিস্ট। 2 সেকেন্ড সময় নিচ্ছি।